হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। সো চলো আমি স্টার্ট করছি তোমাদের আজকে আর কে রাজপুতের নেক্সট প্রবলেম সলভিং ভিডিও। ওকে, সো দেখো আজকে আমরা দেখব যে পর্যন্ত করেছি তারপরে কিছু কোশ্চেন দেখব আমরা। দেখো আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে সব কোশ্চেন তোমাদের সলভ করাই না, বিকজ সলভ করাতে গেলে আমার প্রচুর টাইমের দরকার। সো আমি কিছু কিছু সিলেক্টিভ কোশ্চেন তোমাদের করাই যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, আফটার কমপ্লিটিং হোল সিলেবাস আমি তোমাদের কিন্তু লাস্ট 10 ইয়ার বা 12 ইয়ারের এসএসসি জেই হোক বা WBSC-DCL হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো আমাদের দরকার হয় যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু আমি অবশ্যই সলভ করাবো। তোমরা প্লিজ কন্টিনিউ করো আমার সাথে। ওকে, চলো আজকে আমরা স্টার্ট করছি। দেখো 8.33 থেকে 8.33। সো ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দেওয়া আছে। দেখো ফ্রম দ্য টু ভোল্টেজ ইকুয়েশন, দেখো দুটো ভোল্টেজ ইকুয়েশন দেওয়া আছে। E1 equals to E max sin 100 pi t, E1 equals to E max sin 100 pi t, আরেকটা E2 equals to E max sin 100 pi t plus pi by 6। ওকে, সো আমি কি দেখতে পাচ্ছি? কিচ্ছু না, ভালো করে দেখো। এখানে এটা E1 E2, এখানে দেখবে এটা আর এটা সেম আছে, 100 pi t sin 100 pi t। ঠিক আছে, তোমরা কম্পারেটিভের জন্য পড়ছো, মাইন্ড ইট। সো আমি শুধু এই সংখ্যাটাকে দেখবো। এটা কত আছে? পাই বাই 6 মানে কত? 45 ডিগ্রি। এখানে প্লাস থাকা মানে লিড করছে, এটা 45 ডিগ্রি, ভালো করে লিখবে। এটা প্লাস থাকা মানে E1 কে লিড করছে E2। যদি এখানে মাইনাস থাকতো তাহলে E1 কে E2 ল্যাগ করছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? লিড করছে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। চলো এবার আমরা আনসারের দিকে দেখব। প্রথমে বলেছে 1 লিডস 2 বাই 30 ডিগ্রি, তারপরে কি বলেছে? 2 ল্যাগস বিহাইন্ড 1, তারপরে কি বলেছে? 2 অ্যাচিভস ইট ম্যাক্সিমাম ভ্যালু 1/60 সেকেন্ড বিফোর 1 ডাস। তাহলে বলেছে যে 1/60 সেকেন্ড পরে এ কি করবে? এর ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাচিভ করবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেই ওয়েভ ফর্ম, সাইন ওয়েভ। ওকে, সো এটা কততে আছে? এই ফ্রিকোয়েন্সিতে 100 পাই টি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, এ কি করছে? লিড করছে। কি করছে? লিড করছে। কত ডিগ্রি? 45। তার মানে এটা ধরে নিলাম আমি 45 ডিগ্রি লিড। লিড মানে কি? সেম ওয়েভ ফর্ম। দেখো আমাদের কিন্তু এটা ইম্যাক্স, এটা ইম্যাক্স, মানে এর ম্যাগনিটিউড সেম। ওকে, এটা 100 পাই টি, এটাও 100 পাই টি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি শুধু এখানে ফেস ডিফারেন্স আছে, ফেসের ডিফারেন্স আছে। ওকে, এখানে কিন্তু আমাদের টাইম পিরিয়ড কিন্তু সেম, এটা টাইম পিরিয়ড কিন্তু সেম আছে। সো আমরা এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু ই ম্যাক্স। ওকে, তো এটা এইভাবে স্টার্ট হবে। দেখো ওকে, এইখানে গিয়ে এটা একটু রেঞ্জটা একটু এরকম হবে। ওকে, এইভাবে আসবে। এক্স্যাক্ট আমার এটা হলো না, এইভাবে। ঠিক আছে, সো এইভাবে ওয়েভ ফর্মটা যাবে ঠিক 45 ডিগ্রি। তার মানে কি 45 ডিগ্রি আগে স্টার্ট হয়েছে। তার মানে কি আমি তোমাদের আগের দিন যে কোশ্চেনটা করিয়েছিলাম, একটা কোশ্চেন করিয়েছিলাম। ওকে, ওখানে দেখবে ওখানে টি এর মানটা বের করতে বলেছে। জাস্ট প্রিভিয়াস ভিডিওটা দেখো, প্রবলেম সলভিংয়ের ভিডিওটা, তাহলেই বুঝতে পেরে যাবে। সো এই 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম মানে টি ইকুয়ালস টু 1/600। এই টাইমেও ম্যাক্সিমাম হবে, এই টাইমেও ম্যাক্সিমাম 1/600 সেকেন্ড, এই টাইমেও ম্যাক্সিমাম হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি? সি নম্বর আমাদের আনসারটাই কারেক্ট। কারণ ওখানে কি বলেছে? দেখো বলছে 2 অ্যাচিভ, মানে 2 নম্বরটা অ্যাচিভস করেছে ইটস ম্যাক্সিমাম ভ্যালু 1/60 সেকেন্ড বিফোর 1 ডাস। তার মানে দেখো এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হয়েছে, এই পয়েন্টে, মানে এটা যদি 0 হয় এটা পাই বাই 2তে গিয়ে ও ম্যাক্সিমাম হয়েছে।
কিন্তু এর 45 ডিগ্রি আগে থেকে স্টার্ট হয়েছে, তার মানে এর থেকে 45 এরকম জায়গায় 45 ডিগ্রি আগেও ম্যাক্সিমাম হবে দেখো এই পজিশানে। তার মানে 2 নম্বর কার্ভটা কিন্তু আমাদের 1 নম্বর কার্ভের আগেই ম্যাক্সিমাম ভ্যালুতে অ্যাচিভ করেছে। ক্লিয়ার? সো আমরা কিন্তু জাস্ট এখানে দেখব, এখানে মাইনাস থাকা মানে কি 45 ডিগ্রি বা 50 ডিগ্রি বা যতই থাকুক না কেন সেটা ল্যাগ করছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো, আমাদের সার্কিটটা কি হতো দেখো, ধরো এটা আমার সাইন ওয়েভ, যদি এখানে -45 থাকতো তাহলে আমরা কি করতাম, এখান থেকে দেখো এটা 90, এটাকে ধরলাম ম্যাক্সিমাম, তাহলে এটা এবার এখান থেকে স্টার্ট হতো আমাদের ওয়েভফর্মটা এইভাবে। সরি, এটার ম্যাগনিটিউডটা সেম আছে বলে এটার কিন্তু এইভাবেই যাবে, ঠিক আছে? ম্যাগনিটিউডটা সেম আছে, দুটোই ই ম্যাক্স, তাহলে দুটোই কিন্তু আমাদের ম্যাগনিটিউডটা সেম রাখতে হবে। ম্যাগনিটিউড মানে বুঝেছো, ম্যাগনিটিউড ম্যাক্সিমাম হাইটটা দেখো, এরও ম্যাক্সিমাম হাইট যা, এরও ম্যাক্সিমাম হাইটটা সেম। তাহলে এখানে দেখো, এখানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা আমাদের বলতে পারি আমরা E1, এটা হচ্ছে আমাদের E2। তাহলে এই ক্ষেত্রে কিন্তু E1 আগে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করেছে, E2 পরে। তাহলে আমরা কি করে বুঝবো, শুধু এই সাইনটা দেখব, যদি এখানে প্লাস থাকে সো লিডিং, মানে এটার ওয়েভফর্মটা আগে থেকে স্টার্ট হবে, যদি এখানে মাইনাস থাকে এর ওয়েভফর্মটা পরে থেকে স্টার্ট হবে। একদম মাইন্ডেড এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু দিচ্ছে এখন প্রচুর। ওকে, চলো সো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে আমাদের 8.34 দ্য আরএমএস ভ্যালু অফ এ সাইনোসয়েডাল এসি কারেন্ট ইজ ইকুয়াল টু ইটস ভ্যালু অ্যাট এ অ্যাঙ্গেল অফ ড্যাশ ডিগ্রি। ওকে, কত ডিগ্রি, কত আরএমএস ভ্যালু, ভালো করে দেখো। দেখো আমরা আরএমএস ভ্যালু কি জানি, আই আরএমএস বা ভি আরএমএস। সাইনোসয়েডালের ক্ষেত্রে দুটোই সেম হবে, আমি দুটো নিয়েই করাচ্ছি। 8.34 ক্লিয়ার? সো এটা কত আরএমএস ভ্যালু আমরা কি জানি, আই ম্যাক্স বাই √2। তার মানে কি পিক ভ্যালু, এটাকে আমরা কি বলি, পিক ভ্যালু বাই √2। সো এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, আই ম্যাক্স সাইন 45 ডিগ্রি। কেন সাইন 45 ডিগ্রি কেন লিখলাম, 1/√2 ভ্যালু কত, সাইন 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইভাবে লিখতে পারি। দেখো এখানে কত ডিগ্রি আছে, এটা 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আনসার কত হবে আমাদের, 45 ডিগ্রি। বুঝে গেছো? এবার দেখো সেমভাবে আমরা ভিএমকেও কি লিখতে পারি, ভিএমকে লিখতে পারি, সরি ভি আরএমএসকে VM/√2। সেমভাবে এটা কি হবে, VM সাইন 45 ডিগ্রি। ওকে, সো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো 8.35 কি বলেছে দেখো, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স ইজ মোর, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স ইজ মোর ওয়েন, কখন হবে এটা মোর, কখন হবে, ওয়েন ক্যাপাসিটেন্সি ইজ লেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই ইজ লেস, ক্যাপাসিটেন্সি ইজ লেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই ইজ মোর। দেখো এত অপশান পড়ার কোনো দরকার নেই, ওয়েস্ট অফ টাইম। ওকে, আমি ফার্স্ট অপশান থেকে চেক করতে স্টার্ট করে দেবো। তাহলে আমাকে বলেছে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স XC, আমরা কি জানি 1/ωc 1/2πfc লেখা যায়। দেখো XC-কে বড় হতে হলে কি হতে হবে, এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল এটা। তাহলে আমরা কি, এটা যদি ছোট হয়, ফ্রিকোয়েন্সি আর ক্যাপাসিটারের ভ্যালু যদি ছোট হয় তাহলে এটা বাড়বে ইনভার্সলি, এটা ছোট, এটা যত কমবে এটা তত বাড়বে। পরিষ্কার? এবার চলো ফার্স্ট অপশানটাই দেখো লেগে যাবে, ক্যাপাসিটেন্সি ইজ লেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই ইজ লেস। তাহলে ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই আর ক্যাপাসিটেন্সি এই দুটো যদি কম হয় XC বাড়বে। ক্লিয়ার? চলো ফার্স্ট অপশানে লেগে গেছে, আর পরে কোনো দেখার দরকার নেই। কিছু কিছু কোশ্চেন, তবুও বেশিরভাগ কোশ্চেনে কী থাকে বলো তো, যেগুলো থাকে অল অফ দ্য অ্যাবভ, তখন ওগুলো পড়তে হয়। ক্লিয়ার? চলো তারপরে নেক্সট দেখো 8.36 টাইম কন্টেনিং অফ এ ক্যাপাসিটিভ সার্কিট ইনক্রিজেস উইথ দ্য,
ঠিক আছে, টাইম কনস্ট্যান্ট অফ এ ক্যাপাসিটিভ সার্কিট ইনক্রিজেস উইথ দ্য, কিসের সাথে ইনক্রিজ হবে? তাহলে টাইম কনস্ট্যান্ট কী করে আমরা কি ক্যাপাসিটিভ সার্কিটের টাইম কনস্ট্যান্ট? সো আমি তোমাদের বলেছিলাম যে আমি সমস্ত তোমাদের সব কিছু এখানে পড়াইনি, কিছু কিছু জিনিস আমি প্রবলেম সলভ করার সময় করিয়ে দেবো। সো টাইম কনস্ট্যান্টকে আমরা টাউ দিয়ে লিখি। ফর এ ক্যাপাসিটিভ সার্কিট দ্য টাইম কনস্ট্যান্ট ইজ RC। ওকে, ফর এ ইন্ডাকটিভ সার্কিট টাইম কনস্ট্যান্ট ইজ কি বলে কেউ জানো? বলো, L/R। ওকে, সো এটা শুধু মনে রেখে দেবে টাইম কনস্ট্যান্ট কী করে আসছে, অত ডেরিভেশন তোমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? সো টাইম কনস্ট্যান্ট কি? টাইম কনস্ট্যান্ট ইকুয়ালস টু RC। টাইম কনস্ট্যান্ট যদি হয়, যদি এটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটের জন্য, এটা ইন্ডাকটিভ সার্কিটের জন্য, ক্লিয়ার? যদি হয় তাহলে এবার বলেছে, এবার কন্ডিশন দিয়েছে কখন বেশি টাইম কনস্ট্যান্ট হবে ক্যাপাসিটিভ সার্কিট ইনক্রিজ। তাহলে আমরা একটা ক্যাপাসিটিভ সার্কিটের টাইম কনস্ট্যান্ট ইনক্রিজ করব কোন কন্ডিশনে? ওয়েন রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার ভ্যালু বোথ আর ইনক্রিজ। তাহলে দেখো, ইনক্রিজ অফ ক্যাপাসিটেন্সি অ্যান্ড ডিক্রিজ অফ রেজিস্ট্যান্স হবে না, এটা ইনক্রিজ অফ ক্যাপাসিটেন্সি অ্যান্ড ইনক্রিজ অফ রেজিস্ট্যান্স। তাহলে বি নাম্বারই আনসার আমার যা মনে হচ্ছে, ডিক্রিজ অফ ক্যাপাসিটেন্সি অ্যান্ড ডিক্রিজ অফ রেজিস্ট্যান্স হবে না, ডিক্রিজ অফ ক্যাপাসিটেন্সি আর ইনক্রিজ অফ, তার মানে বি নাম্বার আনসার। দুটোই বাড়লে তবেই টাউ বাড়বে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটা আমাদের কত হলো? 8.36। এবার 8.37, ইন এ সিরিজ সার্কিট অফ অন রেজোনেন্স ফলোয়িং উইল অকার। রেজোনেন্সে কী কী তৈরি হয়? তাহলে 8.37-এ কী বলেছে? 8.37-এ কী বলেছে? রেজোনেন্সে কী কী অকার হয়? তাহলে রেজোনেন্স কখন হয় আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। একটা সার্কিটে যদি রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটার এইভাবে যদি থাকে বা প্যারালালে থাকে, তাহলে আমরা রেজোনেন্সটা অকার করতে পারি। কখন করতে পারি? যে ওয়েন XL ইকুয়ালস টু XC, ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ রিয়াক্টেন্স যখন সমান হবে, তাহলে XL XC হলে আমরা বলতে পারি VL ইকুয়ালস টু VC। ওকে, এবার যদি এ দুটো সমান হয় তাহলে আমরা Z ইকুয়ালস টু R প্লাস, আমরা কি জানি, রুট অফ XL স্কোয়ার মাইনাস XC স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এখানে কিছু থাকছে না, তাহলে Z ইকুয়ালস টু R হবে। আর কি কন্ডিশন হতে পারে? ভালো করে দেখো। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায়, যদি এর অ্যাক্রসে আমরা কোনো কিছু না পাই, টোটালটা যদি আমরা R পাই এখানে, তাহলে এখানে টোটাল যে ভোল্টেজটা পাবো সেটা এই VS-টা কী হবে? এই VR-এর সমান হবে না? কি বললাম বুঝলে? যদি এই কন্ডিশনটা অ্যারাইজ করে, যদি VL ইকুয়ালস টু VC হয়, যদি Z ইকুয়ালস টু R হয়, শুধু রেজিস্ট্যান্স কী থাকে? Z ইকুয়ালস টু R, তার মানে এর কোনো কার্যকারিতা নেই, তাহলে শুধু R আছে, তাহলে আমরা এর অ্যাক্রসে ভোল্টেজটা VR ইকুয়ালস টু VS বলতে পারি। তার মানে আমরা কী কী কন্ডিশন দেখলাম? প্রথম কন্ডিশনটাও স্যাটিসফাই হবে, V ইকুয়ালস টু VR। সেকেন্ড কন্ডিশন আছে হয়তো এই XL ইকুয়ালস টু XC, দেখো একটা VL ইকুয়ালস টু VC, সবগুলোই স্যাটিসফাইড, ক্লিয়ার? ইন রেজোনেন্স কন্ডিশন। ওকে, রেজোনেন্স কন্ডিশন আমার থিওরি পার্টের ভিডিওগুলো একটু দেখে নাও, তাহলে বুঝে যাবে হোয়াট ইজ রেজোনেন্স। তাহলে এটা আনসার হবে অল অফ দ্য অ্যাবভ। ওকে, এরকম টাইপের কোশ্চেনের জন্য আমাদের পুরো কোশ্চেনটা কিন্তু পড়তে হচ্ছে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন দেখছি আমরা। ইন সিরিজ রেজোনেন্স সার্কিট দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইজ, সিরিজ রেজোনেন্স সার্কিটের ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইজ কী হবে? ইম্পিডেন্স কি? জেড। কী হবে? মিনিমাম হবে, ম্যাক্সিমাম হবে, 0 হবে না, অল অফ দ্য অ্যাবভ হবে। তাহলে 8.38 কি বলেছে? ইন এ সিরিজ রেজোনেন্স সার্কিট দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইজ। তাহলে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট কী হবে? দেখো, সিরিজ রেজোনেন্সের এক্ষুনি সার্কিটটা দেখলাম আমরা, এটা আমাদের সিরিজ রেজোনেন্স কন্ডিশন। ওয়েন এটা হচ্ছে XL, এটা XC, যখন এই দুটো ইকুয়াল হবে তখনই সিরিজ রেজোনেন্স পসিবল।
আমি দেখিয়েছি আগের দিন। তাহলে তখন কি হচ্ছে, টোটাল সার্কিটের জেড কি হচ্ছে, এই টোটাল এটাকে জেড বলা হয়, তো সবগুলোকে মিলে একসাথে জেড বলা হয়। তখন আমরা দেখলাম জেড ইকুয়ালস টু আর হচ্ছে, তার মানে কি সেক্ষেত্রে ইম্পিডেন্স কিন্তু একদম মিনিমাম হচ্ছে, এর থেকে কম হওয়া পসিবল না, বিকজ রেজিস্ট্যান্স কিন্তু একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ওকে, সবসময় মনে রাখবে রেজিস্ট্যান্স একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বাট এক্সএল এক্সি কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়, দিস ইজ ডিপেন্ড অন দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? ওকে, চলো তারপরে আমরা দেখব 8.45। ওকে, 8.45-এ দেখো 8.45 এখানে কি বলেছে, স্ক্রিনে কোশ্চেনটা একবার দেখে নাও। ইন্ডাকটেন্স এফেক্ট দ্য ডাইরেক্ট কারেন্ট ফ্লো, inductance affect the direct current flow, only the time of turning off, only the time of turning on and the time of turning off and on and off all the time। তাহলে ইন্ডাকটেন্সের এফেক্ট কখন হবে, কখন হবে ইন্ডাকটেন্সের এফেক্ট? মনে রাখো একটা সার্কিটে ইন্ডাকটেন্সের এফেক্ট হবে, কিন্তু আমাদের যদি লিখে দাও সব সময় তাহলে ভুল হয়ে যাবে। দেখো একটা যদি ইন্ডাকটিভ সার্কিট থাকে না, একটা যদি ইন্ডাকটিভ সার্কিট থাকে, ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে ও বাধা দেয়। কাকে বাধা দেয়? কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, দ্য ফ্লো অফ চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেয়। ওকে, সো ধরো এটা আমার ইনপুট ওয়েভফর্ম, তো ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ওয়েভফর্মটা আসবে, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ওয়েভফর্মটা আসবে সেটা কি হবে, এই স্লোপটা আস্তে 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 কিন্তু বাড়বে। সবথেকে ভালো যদি একটা স্কয়ার ওয়েভ থাকে তাহলে বুঝতে পারবে ভালো, ঠিক আছে? ধরো এই ধরনের স্কয়ার ওয়েভ আছে, ক্লিয়ার? স্কয়ার ওয়েভ আছে। এবার ইন্ডাক্টর থাকলে কি হবে, এই স্কয়ার ওয়েভটা ইনস্ট্যান্ট কিন্তু আমরা কারেন্ট ফ্লো পাবো না, আমরা কি পাবো, একটা আস্তে 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 ইনক্রিজ করবে, বাড়বে, আস্তে 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 কমবে, ঠিক আছে? তার মানে যখন কারেন্ট জিরো হচ্ছে, যখন কারেন্ট স্টার্ট হচ্ছে, তখনও ও স্লোপটাকে কি করবে, স্লোপটাকে একটু স্লোলি ওটাকে ইনক্রিজ করাবে। রেট অফ চেঞ্জ অফ কারেন্টের ফ্লোটাকে বাধা দিচ্ছে, কারেন্ট চেঞ্জটাকে বাধা দিচ্ছে, তাহলে ওয়েভফর্মটা কী করবে, ডিলে করবে। ওকে, সো ওয়েভফর্মটা আমাদের ডিলে হবে, ওঠার সময়ও ডিলে হবে, আবার যখন অফ হবে তখনও ডিলে হবে, ঠিক আছে? সো এই কারণের জন্য এখানে আমরা অল দ্য টাইম অফ টার্নিং অন অ্যান্ড অফ আমরা কি পাবো, এফেক্ট পাবো। ওকে, চলো এটা কিন্তু অল টাইম হবে না। এবার অল টাইম যদি তোমরা লিখে দাও, দেখো অন অফ মানে অল টাইম নয়, অন টাইম অফ টাইম। ওকে, বাট এই টাইমটাই কিন্তু কিছুই হবে না, ঠিক আছে? সো ওই জন্য কিন্তু আমাদের 4 নম্বর অপশানটা হলো না, মাইন্ড ইট। চলো, ইন্ডাকটেন্স অফ এ কয়েল ভ্যারিস, কিসের মধ্যে ভ্যারাইজ করে? দেখো ডাইরেক্টলি অ্যাজ দ্য ক্রস সেকশন এরিয়া অফ দ্য ম্যাগনেটিক কোর, তারপরে বলছে ডাইরেক্টলি অ্যাজ স্কোয়ার অফ নাম্বার অফ টার্নস, ডাইরেক্টলি অ্যাজ দ্য পারমিয়াবিলিটি অফ দ্য কোর, ঠিক আছে? তারপরে বলেছে ইনভার্সলি অ্যাজ দ্য লেন্থ অফ দ্য আয়রন পাথ। তো এগুলো পড়ার আগে আমরা যে এর আগের 6 নম্বর চ্যাপ্টারটা পড়েছিলাম, এল এর 3টে সূত্র দেখেছিলাম। এল ইকুয়ালস টু এন ফাই বাই আই, এল ইকুয়ালস টু ই এল বাই ডি ফাই বাই ডিটি। ওকে, সরি এটা ফাই নয়, এটা ফ্লাক্স না, কারেন্ট, ডিআই বাই ডিটি। আরেকটা কী রেখেছিলাম, এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা সূত্র, মিউ ইন্টু এ ইন্টু এন স্কোয়ার বাই এল। এল বলতে এখানে লেন্থ, মানে স্মল এল দিয়ে লিখে এটাকে, ঠিক আছে? লেন্থ। আবার এই মিউটাকে আমরা কিভাবে লিখতে পারি, মিউ 0 ইন্টু মিউ আর, এ মানে ক্রস সেকশন এরিয়া বাই লেন্থ। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নাম্বার অফ টার্নসের স্কোয়ারের উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে একটা অপশান আমি দেখতে পেলাম,
ডাইরেক্টলি স্কোয়ার অফ নাম্বার অফ টার্নস, বি নম্বর অপশনটা হবে। ডাইরেক্টলি অ্যাজ দ্য ক্রস সেকশন এরিয়া অফ দ্য ম্যাগনেটিক কোর, হ্যাঁ ক্রস সেকশন এরিয়ার উপরেও ডিপেন্ড করছে। আর কি আছে, ডাইরেক্টলি অ্যাজ দ্য পারমিয়াবিলিটি অফ দ্য কোর, পারমিয়াবিলিটি অফ দ্য কোর, এই দেখো পারমিয়াবিলিটির উপর ডিপেন্ড করছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইনভার্সলি অ্যাজ দ্য লেন্থ অফ দ্য আয়রন পাথ, এটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো তার মানে পুরো এই সূত্রটা যদি কেউ মনে রেখে দেয়, এখান থেকেই পুরোটা তুলে দিয়েছে, 3টে সূত্র আছে, পুরোটা এখান থেকে তুলে দিয়েছে। তার মানে সবগুলো অপশানই কারেক্ট, সবগুলো অপশানই কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে। ক্লিয়ার? তাহলে এ টু ডি সবগুলোই হবে ই নম্বর অপশান। এবার 8.47 দেখো, অল দ্য রুলস অ্যান্ড ল অফ ডিসি সার্কিট অলসো অ্যাপ্লাই টু এসি সার্কিট কন্টেইনিং। কি বলেছে যে যত রকমের রুলস আছে ডিসি সার্কিটের জন্য সব কি এসি সার্কিটে অ্যাপ্লিকেবল? 8.47 সব কি অ্যাপ্লিকেবল? দেখো সব সময় সব জায়গায় সব কিছু অ্যাপ্লিকেবল হয় না, বাট ডিসি সার্কিটে আমরা কি দেখি, ডিসি সার্কিটে যে রুলগুলো বানিয়েছে সব রেজিস্টিভ কম্পোনেন্টের জন্য। কারণ ডিসি সার্কিটে কি আমরা ইন্ডাক্টর বা ক্যাপাসিটার ইউজ করি না, ক্লিয়ার করি না আমরা ইউজ। সো তার জন্য আমি তোমাদের এটাই বলবো যে এরকম ধরনের কোশ্চেন থাকলে তোমরা বলবে যে যদি কোনো এসি সার্কিটে অনলি রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে তবেই সে ডিসি সার্কিটের জন্য যে রুলসগুলো আছে সেই রুলসগুলো এসি সার্কিটেও অ্যাপ্লিকেবল হবে অনলি ফর রেজিস্টিভ সার্কিট। ক্লিয়ার? বুঝে গেছো? চলো নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে 8.49। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে পাওয়ার ফ্যাক্টর অফ অ্যান ইন্ডাকটিভ সার্কিট ইজ ইউজুয়ালি ইমপ্রুভ বাই কানেক্টিং ক্যাপাসিটার টু ইট ইন। তাহলে পাওয়ার ফ্যাক্টর অফ এ ইন্ডাকটিভ সার্কিট ইজ ইউজুয়ালি ইমপ্রুভ বাই কানেক্টিং ক্যাপাসিটার টু ইট ইন। তাহলে পাওয়ার ফ্যাক্টর আমরা কি করে ইমপ্রুভ করব, ভালো করে বোঝো জিনিসটা। হ্যাঁ, এটা একটা এসি সার্কিট আছে, একটা এসি সার্কিটের সাথে বলছে একটা কি আছে, এটা আমাদের ইন্ডাকটিভ সার্কিট। ওকে, সো এটার সাথে ক্যাপাসিটারটা কিভাবে লাগালে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে, ভালো করে বোঝো। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এর অ্যাক্রসে ভিএল। আমরা কি রেখেছি, একটা ইন্ডাক্টরের অ্যাক্রস যদি পিওর ইন্ডাক্টর হয় তাহলে এটা কি করবে, 90 ডিগ্রি ল্যাগ করবে। সো আমরা কি চাই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ মানে কি চাই, আমরা cos phi কে 1 করতে চাই। তাহলে cos phi 1 করার জন্য phi কত করতে হবে, cos মানে এটা 0 ডিগ্রি করতে হবে। ক্লিয়ার? সো এটাকে 0 আর এখানে কত আছে 90। তাহলে আমি কি করব, তাহলে আমি একটা ক্যাপাসিটার যদি লাগাই, ক্যাপাসিটারের প্রপার্টি কি, ও ক্যাপাসিটারের অ্যাক্রসে কারেন্ট কি করে, এটা হচ্ছে IL। ক্যাপাসিটারের অ্যাক্রসে কারেন্ট কি করে, ভিএলকে লিড করে। তাহলে আলটিমেট যে রেজাল্টেন্টটা পাবো, আমি যে একটা রেজাল্টেন্ট পাবো সেটা কি, এর এফেক্টটাকে কিছুটা হলেও কমাবে। যদি পিওর ক্যাপাসিটার হয় তাহলে কি এটা পিওর 90 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এদের দুজনের এফেক্ট দুজনকে অমিট করে দেবে, শুধু এটা পড়ে থাকবে। তার মানে 0 হয়ে গেল ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স, তাহলে আমার পিওর এটা হয়ে গেল। কিন্তু এটা কোনোদিনও পসিবল নয়। তাহলে আমাকে কি করতে হবে, এই সার্কিটটার সাথে একটা ক্যাপাসিটার লাগাতে হবে, যে ক্যাপাসিটারটা কি করবে, যে এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটাকে রিডিউস করার চেষ্টা করবে। এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা তৈরি হচ্ছে সেটাকে রিডিউস করার চেষ্টা করবে। তার জন্য আমরা বলেছি যে তার জন্য কি আমরা প্যারালালে লাগাবো না সিরিজে লাগাবো। ক্লিয়ার? সো ভালো করে বোঝো, যদি আমি প্যারালালে লাগাই বা সিরিজে লাগাই সেরকম কোনো ডিফারেন্স কিন্তু নেই, আমরা রেজোনেন্সে দেখেছি সেরকম কোনো ডিফারেন্স নেই। বাট আমরা প্যারালালে লাগাবো, তাহলে এফেক্টিভ কি হবে, ধরো প্যারালালে লাগালে
এর পাওয়ার ফ্যাক্টর তো ইমপ্রুভ করবেই, কারণ কি ভালো করে বোঝো, এটা ভিএল আর এটা ধরো ল্যাগ করে আছে, ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করে আছে। কে ল্যাগ করে আছে? আইএল, এর অ্যাক্রসে কারেন্ট। ওকে, ক্যাপাসিটারের অ্যাক্রসে কারেন্ট কি করবে? লিড করবে সেম ধরো ফাই অ্যাঙ্গেলে। তো এদের যে রেজাল্টেন্টটা আমি পাবো সেটা কিন্তু আমরা নিয়ার অ্যাবাউট, এবার ধরো এটা 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 এক্স্যাক্টলি ফাই অ্যাঙ্গেলে লিড করলে একটু প্রবলেম হবে। এটা ধরো ফাই মাইনাস সামথিং, একটা ফাই মাইনাস থিটা অ্যাঙ্গেলে লিড করছে। ওকে, একটু কম আছে। তাহলে ওদের রেজাল্টেন্টটা আমি কি পাবো? এরকম জায়গায় একটা রেজাল্টেন্ট পাবো। যদি রেজাল্টেন্টটা আমরা এইরকম জায়গায় পাই তাহলে দেখো রেজাল্টেন্ট কারেন্টের সাথে ভি, এটা তো আমাদের সাপ্লাই ভোল্টেজ তো এখন সমান। এটা যদি সিরিজ প্যারালাল সার্কিট হয় তার মানে ভিএল ইকুয়ালস টু ভিসি ইকুয়ালস টু ভিএস, সবার ভোল্টেজ সমান। এবার তাহলে রেজাল্টেন্টটা যদি আমি এইরকম জায়গায় পাই তাহলে সাপ্লাই ভোল্টেজের সাথে সাপ্লাই কারেন্টের যে আমি গ্রাফটা পাবো তাদের মধ্যে ফেজ ডিফারেন্স খুব কম হচ্ছে। যত ফেজ ডিফারেন্স কম হবে তত ইমপ্রুভ হবে পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার? সো আমাকে চেষ্টা করতে হবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য। আমি যদি এক্স্যাক্টলি দুটোই ফাই নিতাম তাহলে আমি জিরোতে পেতাম আমাদের রেজাল্টেন্ট। সো এটা পসিবল নয় কোনো দিনই। সো আমাকে এমনভাবেই নিতে হবে যাতে পাওয়ার ফ্যাক্টরটা খুব কম হয়। ঠিক আছে? সো ওই জন্য আমরা প্যারালালে কেন নেব? তাহলে তুমি বলতেই পারো স্যার আমরা সিরিজে নিতে পারি, সেম গ্রাফই আসবে। তাহলে প্যারালালে কেন নেব? একটাই কারণ, আমার যা মনে হচ্ছে অ্যাডভান্টেজ, আমি যদি এটাকে এখান থেকে ডিসকানেক্টেড করে দিই বা কোনো কারণে আমার সার্কিটে ধরো এখানে কোনো একটা প্রবলেম হয়েছে বা এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, আমার সার্কিট কিন্তু ঠিকঠাক থাকবে, এফেক্ট পড়বে না সার্কিটের উপর। দ্যাটস ওয়াই আমরা প্যারালালে কানেক্ট করাটা বেশি প্রেফারেন্স করব। ঠিক আছে? প্যারালালে কানেক্ট করার কিছুই না এখানে অ্যাডভান্টেজ। এখানে মেন অ্যাডভান্টেজ আমার এটাই দেখতে পেলাম যে প্যারালাল কানেকশনটাই হচ্ছে অ্যাডভান্টেজ। ওকে, প্যারালালে কানেক্ট করলে যদি কোনো একটা এলিমেন্ট নষ্ট হয়ে যায় তাহলে অন্য একটা এলিমেন্টের ওপর এফেক্ট পড়বে না। ওকে, চলো ইন এ হাই ক্যাপাসিটিভ সার্কিট, দেখো নেক্সট কোশ্চেন 8.50, ইন এ হাই ক্যাপাসিটিভ সার্কিট দ্য অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ মোর দ্যান অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে হাই ক্যাপাসিটিভ সার্কিট মানে যার ক্যাপাসিটিভ ভ্যালু হাই। ক্যাপাসিটিভ ভ্যালু হাই মানে কি হবে? যদি একদম পিওর ক্যাপাসিটিভ হয় তাহলে কি হবে? 90 ডিগ্রি ভোল্টেজের সাথে কারেন্ট 90 ডিগ্রি। তার মানে আমি শুধু কি পাবো? কিউ ইকুয়ালস টু ভি, দেখো কিউ ইকুয়ালস টু আমরা কি জানি? ভিআই সাইন ফাই। তাহলে এটা যদি 90 হয় তাহলে আমরা শুধু ভিআই পাবো। তার মানে কি এইটা যদি আমাদের পিওর ক্যাপাসিটিভ হয় তাহলে আমরা শুধু রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো, অ্যাক্টিভ পাওয়ার কিন্তু জিরো পাবো। আমি এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে আমাকে কি করতে হবে? এটা কোনোদিনও পসিবল নয়। তাহলে আমাকে কি করতে হবে? এই অ্যাক্টিভ পাওয়ারটা মানে যত বেশি ক্যাপাসিটিভ ভ্যালু হবে আমরা কি পাবো? রিঅ্যাক্টিভ পাওয়ারটা বেশি পাবো, এটা বেশি পাবো, এটা কম পাবো। আমরা চেষ্টা করতে হবে এটাকে কমানোর। ক্লিয়ার? অ্যাক্টিভ পাওয়ারটাকে। তাহলে এখানে আমাদের আনসার হবে যে রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ মোর দ্যান দ্য অ্যাপারেন্ট পাওয়ার। কারণ আমরা কি জানি? পিওর ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ পাওয়ার পাই না। তাহলে এই ক্যাপাসিটারের ভ্যালু যদি হাই হয় তাহলে আমরা অ্যাক্টিভ পাওয়ার পাবো, খুব কম পাবো। ক্লিয়ার? চলো, অ্যাক্টিভ পাওয়ারকেই আমাদের রিয়েল পাওয়ার বলা হয় বা ট্রু পাওয়ার বলা হয় বা অ্যাকচুয়াল পাওয়ার বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে 8.51, পাওয়ার ফ্যাক্টর অফ এ ফলোয়িং সার্কিট উইল বি 0। 8.51, পাওয়ার ফ্যাক্টর অফ দ্য ফলোয়িং সার্কিট উইল বি 0। তাহলে কার পাওয়ার ফ্যাক্টর 0 হবে? পাওয়ার ফ্যাক্টর কার 0 হবে? তাহলে আমরা কি জানি? cos phi ইকুয়ালস টু 0। পাওয়ার ফ্যাক্টর 0 কখন হবে? যদি এই ফাইটা কত 0 ডিগ্রি হয়, এই ফাইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 0 হবে। ফাই 90 কখন হয়? আমাদের পিওর ক্যাপাসিটিভ বা পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ফাই 90 হয়। তাহলে ক্যাপাসিটার বা ইন্ডাক্টর হবে আমাদের আনসার।
এখানে দেখো ডি নাম্বার অপশান বোথ বি অ্যান্ড সি। ওকে, তার ঠিক পরের কোশ্চেনটা দেখো 8.52 কি বলেছে, তার উল্টোটা বলেছে পাওয়ার ফ্যাক্টর ফলোয়িং সার্কিট উইল বি ইউনিটি, তার মানে কস ফাই 1 কখন হবে, যখন ফাই ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে। যখন ফাই ইকুয়ালস টু 0 ডিগ্রি কখন হবে, তাহলে যখন ভোল্টেজ আর কারেন্ট ইন এ সেম ফেজ, ভোল্টেজ আর কারেন্ট যখন একই ফেজে থাকবে তখন ফাই আমাদের 0 পসিবল। তাহলে কখন এটা পসিবল কখন হয়, একটা পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। সো অনলি ফর রেজিস্টার হবে এটার আনসার, তো সি নাম্বার আনসার। সো আজকের জন্য এইটুকুই। প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।